প্রধান উপদেষ্টার সঙ্গে শীর্ষ পুলিশ কর্তাদের বৈঠক। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বলেন ডক্টর ইউনূস। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। ডিএনএ ছাড়াই ধর্ষণ মামলা বিচারের সুযোগ। মিথ্যা মামলায় শাস্তির বিধান সহ আইনের অনুমোদন বৃহস্পতিবার। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপিকে নিয়ে হচ্ছে মিডিয়া ট্রায়াল। অভিযোগ তারেক রহমানের। অস্তিত্ব রক্ষার যুদ্ধ বললেন ফখরুল। করোনার টিকা আমদানিতে বেক্সিমকোর বিরুদ্ধে 22,000 কোটি টাকা লোপাটের অভিযোগ। সাবেক মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তে দুদক। পিতৃভূমি হবিগঞ্জে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে জয়ের আশা। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকারের কিছুই থাকবে না। তাই গত 16 বছরের কথা ভুলে পুলিশের ভাবমূর্তি আবারও প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। আইন হলো আমাদের সবার আশ্রয়। তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি। আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা আমাদের বলে যাব। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি। আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি করতে পারি। অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী, সবাই ভাবা দেবে। আদালত চাইলে ডিএনএ রিপোর্ট ছাড়াই পারিপার্শ্বিক তথ্য এবং মেডিকেল রিপোর্ট দিয়ে ধর্ষণের বিচার করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এমন একটা ধারা যুক্ত করছে সরকার। পাশাপাশি এই আইনে আরও বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে। শুধু পুরুষের দ্বারা নয়, বরং যে কারো দ্বারা ধর্ষণের শিকার হলে বিচারের মুখোমুখি হতে হবে। ধর্ষণের সংজ্ঞায় অন্তর্ভুক্ত হচ্ছে বলাৎকার। শুধু শিশুদের ধর্ষণের বিচারের জন্য গঠন করা হচ্ছে আলাদা বিশেষ ট্রাইব্যুনাল। বেলায়েত হোসেনের প্রতিবেদন। বিচারের দীর্ঘসূত্রিতায় অনেক সময় পার পেয়ে যায় ধর্ষক। সমাজে নিগ্রহের মুখে পড়তে হয় ভুক্তভোগীকে। সাম্প্রতিক সময়ে আলোচিত বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। আনা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কার্যকর পরিবর্তন। বিশেষ করে ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করতে করতে যাতে বিচারে জট লেগে না যায়, সেজন্য বেশ কিছু উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন সরকারের দুই
উপদেষ্টা। বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, দ্রুততার সাথে ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও 2টি ল্যাব স্থাপন করা হবে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। আইন উপদেষ্টা জানান, ধর্ষণের সংজ্ঞায় বেশ কয়েকটি পরিবর্তন হচ্ছে। শুধু পুরুষের দ্বারা নয়, বরং যে কারো দ্বারা যৌন নিপীড়ন এবং বলাৎকারকেও ধর্ষণের সংজ্ঞায় যুক্ত করা হচ্ছে। বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক ধর্ষণ, এই 2টি অপরাধও আলাদাভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে সংশোধিত আইনে। বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে, প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার, সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলার আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শুধু শিশু ধর্ষণের বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কাউকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রমাণ পাওয়া গেলে মামলাকারীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। আমাদের আইনে বিধান করা হয়েছে, বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার সংশোধিত এই আইনের চূড়ান্ত অনুমোদন দিবে উপদেষ্টা পরিষদ। তার পরদিনই প্রকাশ করা হবে গ্যাজেট। আমাদের 3 জনের পক্ষ থেকে ধন্যবাদ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দেশে গণতন্ত্রের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন, 1/11 মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে। সোমবার অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব বলেন তিনি। বলেন, যুক্তিতর্ক দিয়ে জনগণকে বোঝাতে হবে। এ সময় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি সেই নির্বাচনের পক্ষে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচনও জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। একটি কথা তো পরিষ্কার, স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই। খুব সিম্পলি যদি আমরা বুঝি, যে কোনো জিনিসের যদি বেটারমেন্ট করতে হয়, একটি জিনিসকে যদি ডিসিপ্লিন ওয়েতে নিতে হয়, একটি জিনিসকে যদি সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিতে হয়, অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিভিন্ন রূপে স্বৈরাচার ফিরে আসতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আমির খসরু অভিযোগ করেন, জনগণের মতামত না নিয়ে বিশেষ কিছু ব্যক্তির সিদ্ধান্ত অনুযায়ী দেশ পরিচালনা করছে সরকার। লক্ষণ দেখে অন্তর্বর্তী সরকার একাই সব সংস্কার করে ফেলবে বলে মনে হলেও কিছু ক্ষেত্রে সরকার তার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে বলে দাবি করেন তিনি। শেখ হাসিনা বিদায় নিলেও জনগণ তাদের মালিকানা ফিরে পায়নি মন্তব্য করে নির্বাচনের মাধ্যমে দ্রুত জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আমির খসরু। সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদীয় গণতন্ত্র করেছে। আমরা কি সংসদীয় গণতন্ত্রের স্পিরিটের বাইরে গিয়ে আরেকটি গোষ্ঠী সৃষ্টি করতে চাচ্ছি, যেই গোষ্ঠী একটি নির্বাচিত সরকার সংসদের উপরে
একটি পলিট ব্যুরো টাইপ ক্ষমতাধর তাদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে তারা পরিচালিত করবে। প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে তিনি কথা বলেন। বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি সহ প্রবাসীদের ভোটের সুযোগ করে দেয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় মালয়েশিয়ার মিশন প্রধান সুহাদা উসমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার দেশ। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। জীবন জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই দেশের তালিকাভুক্ত ভোটার। দেশের বাইরে অবস্থানরত প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটারের মধ্যে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে আছে অনেকেই। ওআইসিভুক্ত এমন 20 দেশেই প্রবাসী ভোটার সংখ্যা প্রায় 80 লাখ, যা প্রবাসী বাংলাদেশি ভোটারের অর্ধেকেরও বেশি। বিপুল সংখ্যক প্রবাসী ভোটার আগামী নির্বাচনে কিভাবে ভোট দিবেন সে নিয়ে প্রস্তাবনা এসেছে। বেশিরভাগেরই মতামত অনলাইন প্রক্সি ভোটিং এর মাধ্যমে বিদেশে অবস্থানরতদের ভোটের সুযোগ করে দেওয়া নিয়ে। সোমবার ইসিতে ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। আলোচনা হয় সংশ্লিষ্ট দেশসমূহের অবস্থানরত বাংলাদেশিদের নানা বিষয়ে। বৈঠক শেষে মালয়েশিয়া মিশন প্রধান সুহাদা উসমান বলেন, নির্বাচন সহ সার্বিক বিষয়ে সমর্থন আছে তাদের। Bangladesh has a big expatriates currently living in Malaysia, and of course Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. এ সময় ইসি সানাউল্লাহ বলেন, আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। মিশনের প্রধানদেরকে আমরা ইনভাইট করেছিলাম, তারা আজকে এসেছিলেন, আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোট ছাড়া বিকল্প নেই বলে জানানো হয়েছে, যা মন্দের ভালো হতে পারে। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। বৈঠকে দেশসমূহের কেউ কেউ পর্যবেক্ষক হতে আগ্রহ প্রকাশ করেছেন ইসির কাছে। সব মিলিয়ে এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু নিশ্চিত করে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে কাজ করবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে বদ্ধপরিকর ট্রাম্প প্রশাসন। ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিন ধরে হত্যা, নির্যাতন ও নিপীড়ন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এ সময় তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের দাবির কথাও তুলে ধরেন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। The long-time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern. মুক্তি বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আসলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। তিনি বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন দীর্ঘদিন যাবৎ এবং বাংলাদেশের ভক্ত সমর্থকরা তাকে বাংলাদেশের জাতীয় দলে দেখতে চাচ্ছিলেন। এবারে বাফুফের মধ্যস্থতায় বা বাফুফের সদিচ্ছায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল 11:30টায় নামলেন। এই সময় তাকে বরণ করতে সেখানে উপস্থিত ছিলেন বাফুফের কর্মকর্তারা। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছবিতে উচ্ছ্বসিত যারা দর্শক বা ভক্ত রয়েছে হামজা চৌধুরীর, তারা সবাই সেখানে ভিড় করেছেন এবং এ সময় তিনি বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের যে স্বপ্ন সেই কথাগুলো কিন্তু আসলে ব্যক্ত করেছেন। এই বিষয়ে সহকর্মী গোলজার আহমেদের একটি প্রতিবেদন রয়েছে, অনিল পাল ছবি তুলেছেন, আমরা দেখে আসবো।
গাড়ি থেকে নেমেই ফুফুর সাথে আলিঙ্গনে যেন ২৬ ঘন্টার জার্নি ভুলে গেলেন ফুটবলের সুপারস্টার দেওয়ান হামজা চৌধুরী। তবে বাড়িতে প্রবেশের আগে পুরোটা যাত্রা পথে পেয়েছেন ফুটবল প্রেমীদের উষ্ণ ভালোবাসা। ক্ষুদে শিশু থেকে বয়স্ক ফুটবল যোদ্ধা সকলে যেন হামজাকে আপন করতে নেমে এসেছেন রাজপথে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এমন স্লোগানে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হামজা। স্থানীয়রাও হামজাকে কাছে পেয়ে সীমাহীন উচ্ছ্বাস প্রকাশ করেন। উইগানের খেলার দাস আর বাংলাদেশের খেলা অনেক পার্থক্য। আমরা ভাগ্য গুণে ওনাকে পাইছি। উনি আমাদের দেশে আসছে, জাতীয় দলে খেলবে, কিন্তু কতটুকু যে আমরা ধরে রাখতে পারবো এটা আল্লাহই ভালো জানে। এর আগে দেশে নেমেই গণমাধ্যমে বাংলায় হামজা চৌধুরী যে আশা ব্যক্ত করলেন, যে স্বপ্ন দেখালেন, সেই স্বপ্নটাই বাংলার কোটি ক্রীড়াপ্রেমীর। সঙ্গত কারণেই হামজাকে নিয়ে উৎসাহের কমতি নেই দেশের ফুটবল প্রেমীদের মাঝে। হামজাকে বরণ করার আনন্দে রং খেলায় মেতেছেন বিমানবন্দরে আসা অসংখ্য ক্রীড়াপ্রেমী। বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন শেষে হামজাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাফুফে কর্মকর্তারা। বলেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে বাফুফে বদ্ধপরিকর। একদিন হবিগঞ্জে থেকে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরবেন দেশের ক্রীড়াঙ্গনের টক অব দ্য টাউন। এরপর ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করবেন হামজা চৌধুরী। রেদওয়ান শাওন, এখন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ প্রবাসী হামজা চৌধুরীর হাত ধরে বিশ্বকাপ বাছাইয়ে ভারতকে হারাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সমর্থকদের। ভবিষ্যতেও হামজার মতো প্রবাসী প্রতিভাবান ফুটবলারদের খোঁজে থাকবে বাফুফে। ওয়াসুল হক পান্থ জানাবেন বিস্তারিত। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুটা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। সুদূর যুক্তরাজ্য থেকে লাল সবুজের জার্সি জড়াতে এরই মধ্যে বাংলার মাটিতে পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। এসেই জানিয়েছেন প্রত্যাশার কথা। হামজার সুরে সুর মিলিয়ে ভারত বধের স্বপ্নে বিভোর সংগঠক, এমনকি সমর্থকরাও। হামজা চৌধুরীর স্পিরিটকে কাজে লাগিয়ে এই আগামী রেজাল্টটা একেবারে আনা আমি মনে করি যে বাঞ্ছনীয় হয়ে পড়েছে। ভারতের প্রতিপক্ষ হয়ে বাংলাদেশ খেলেছে, ভালো খেলেছে, তো সে জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের জেতারও চান্স আসছে। হামজা চৌধুরী যদি ভালো করে মিডটা কন্ট্রোল করতে পারে, সেক্ষেত্রে ফরওয়ার্ডের ক্ষেত্রে ফাহমিদুল খুব ভালো একটা অ্যাটাকিং ক্রিয়েট করতে পারবে। হামজার পায়ের জাদুতে বৈপ্লবিক পরিবর্তনের কথা ভাবলেও দলীয় খেলায় ভূমিকা রাখতে হবে বাকি 10 জনকেও। তাই সবাইকে মাঠে উজাড় করে দিতে হবে নিজেদের সামর্থ্যের সবটুকু। 11 জনকে অর্গানাইজ হয়ে খেলতে হবে, দেন ইউ ক্যান গেট দ্য রেজাল্ট। আদারওয়াইজ এটা খুব টাফ ব্যাপার। 1-2 জন কিন্তু ফুটবলের খেলা না। শুরুটা হয়েছিল জামাল ভুঁইয়াকে দিয়ে, পরের এক যুগে তারিক রায়হান কাজী, সৈয়দ শাহ কাজামের পর এবার ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী ও ইতালিতে বেড়ে ওঠা ফাহমিদুল ইসলাম। শেকর বাংলাদেশে এমন প্রতিভাবান প্রবাসীদের খোঁজে সবসময় চোখ কান খোলা রাখবে বাফুফে। ইয়াং যে প্লেয়ারগুলো খেলতেছে দ্বৈত নাগরিক, তারা কিন্তু অনেক ভালো এবং স্কিল প্লেয়ার। আমার মনে হয় পর্যায়ক্রমে পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে প্রেসিডেন্ট মহোদয় এগুলি আনার চেষ্টা করবে এবং আনবেই উনি। গ্লোবালি বাংলাদেশ ফুটবলটাকে রিপ্রেজেন্ট করবে। আসলে ওটা আসলে আমার মনে হচ্ছে বাংলাদেশ অনেক দিন পরে পেতে যাচ্ছে হামজা চৌধুরীর মাধ্যমে। আপাতত অপেক্ষা কেবল হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। 25 মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ভারতের পক্ষে লড়াইয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সব কার্যক্রম বন্ধ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। নতুন বাহিনী গঠন হলে প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও স্বার্থে প্রভাব পড়বে বলে মনে করেন আন্দোলনকারীরা। এই অবস্থায় বেবিচক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন তারা। তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। মশিউর অনিকের প্রতিবেদন। বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স বা এভিয়েশন সিকিউরিটি ফোর্স নিয়ে 2016 সাল থেকেই আলোচনা শুরু হয়। তবে শুরু থেকেই এর বিপক্ষে ছিলেন সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা। এই অবস্থায় সোমবার সকালে সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার প্রাঙ্গণে বিক্ষোভ, প্রতিবাদ ও মানববন্ধন করে বেবিচক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বিমানবন্দর সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। সিকিউরিটি ফোর্স গঠন বন্ধ, এডসেক বিভাগকে অকার্যকর করার ষড়যন্ত্র বন্ধ, প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ সহ 6 দফা দাবি জানান তারা।
হঠাৎ করে কিছুদিন আগে আমরা শুনতে পাই যে এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স নামে একটা ফোর্স গঠন করা হবে, যেখানে এয়ারফোর্সের 70% লোক থাকবে। আমাদের স্যারদেরকে অনুরোধ করব ওনারও যাতে বেকারত্বের পক্ষে কাজ করে 10,500 এয়ারপোর্ট না এনে সিভিলিয়ান নিয়োগ দেয়। আপনারা বলছেন আমি আসছি, আপনারা আসেন, ওখানে দাঁড়া আপনাদের সাথে আমি সব কথা বলবো, ঠিক আছে? আই টেক টাইম টক টু ইউ এভরিথিং। আসেন। পরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন, তবে দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন তারা। অধিকাংশ আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব স্টাফ থাকতে হবে, আমরা প্রেশনের বোর্ড মেম্বার মানি না। জীবন মরণ লড়াই, কেউ পিছপা হবে না। আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, খেয়াল খুশি মতো আইন করে নিজেদের মতো চালাচ্ছে, এটা সম্পূর্ণ বেবিচারের আইন বিরোধী। সিভিল এভিয়েশনে সব বৈষম্য নিরসন করা হবে বলে প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান। আন্দোলনকারীদের নিয়ে কমিটি গঠন করে সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। সবার কাছে ইনফরমেশন দিয়েছিল যে একটা আলাদা একটা ফোর্স তৈরি হবে, এখানে যেটা ফোর্সটা তৈরি হয়ে এখানে এভিয়েশনের সিকিউরিটি নিরাপত্তার ব্যাপারগুলো ওনারা দেখাশোনা করবে। তো এই ব্যাপারে ওনাদের মনে এই কষ্ট ছিল, তো ওনাদেরকে আমি জানিয়েছি যে দেখেন এই ধরনের কোনো ফোর্সের এখনও কোনো পরিকল্পনা আমরা মন্ত্রণালয়ে করি নাই বা মন্ত্রণালয়ে পাঠাইনি। বিক্ষোভকারীদের অভিযোগ, এভিয়েশন সিকিউরিটি ফোর্স বা এই ধরনের বাহিনী গঠন করার পূর্বে পর্যাপ্ত আলোচনা ও সমন্বয় করা হয়নি, তাই বাহিনী গঠনের কার্যক্রম বন্ধ না করলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মশিউর অনিক, এখন, ঢাকা। দীর্ঘ 2 ঘন্টার কর্মবিরতির পর কর্তৃপক্ষের আশ্বাসে মেট্রো রেল কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। মেট্রো রেল চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ভোগান্তিও কমেছে। এর আগে সকাল 7:30 থেকে মেট্রো রেলের টিকিট কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকে এ সময় বিনা টিকিটে মেট্রো ব্যবহার করেন। এদিকে এমআরটি পুলিশের 2 সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। আরও জানাবেন ওমর ফারুক। মেট্রো রেল কর্মীদের কর্মবিরতিতে সোমবার সকাল 7:30 থেকে মেট্রো চলাচল করলেও ভাড়া আদায় ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সব টিকিট কাউন্টার এবং ভেন্ডিং মেশিনগুলো বন্ধ থাকে, আর এ সুযোগে অনেকেই বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন। গতকাল ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীর উপর এমআরটি পুলিশের মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো রেল কর্মীরা। মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী এবং এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল সহ 6টি দাবি তুলেন তারা। তবে দোষী ব্যক্তিদের বিচারের আশ্বাসে সকাল 10:30 দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন মেট্রো রেলের কর্মীরা। স্বাভাবিক হয়ে আসে টিকিটিং ব্যবস্থা। মেট্রো চলাচল স্বাভাবিক হলে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। মতিঝিলে যখন মেট্রো রেলে উঠলাম তখন টিকিটের প্রবলেম ছিল আর কি, টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না, সম্ভবত তাদের কোনো আন্দোলন ছিল। এখন ভোগান্তি হচ্ছে না, এখন টিকিট পেতে সমস্যা হচ্ছে না। সমস্যা হয়তো 9টার আগ থেকে সমস্যা হয়তো টিকিট পেতে। মতিঝিলের ওখান থেকে টিকিট পেতে সমস্যা হয়েছিল, তো আমাদেরকে তখন ওখান থেকে চলে আসতে হয়। আমরা অমনি উঠছি, দেন আসে ওইখানে আবার টিকিট বাড়তি টাকা ভাড়া দিয়ে আমরা আবার পাস হয়ে বেরিয়েছি আর কি। কাজীপাড়া স্টেশন থেকে আমি উঠেছিলাম, তো ওদের মনে হয় স্ক্যানিং মেশিনে কোনো প্রবলেম আছে। তো আমরা যারা এসেছি সবারই একই অবস্থা আর কি, আমরা স্ক্যাচ করতে পারি না। তবে এ ব্যাপারে মেট্রো রেল কর্মীদের কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। ওমর ফারুক, এখন, ঢাকা। করোনায় ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিম গ্রুপ সহ বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গোভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথভাবে ভ্যাকসিন বাজারজাতকরণের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান, জাহিদ মালেক সহ বিগত সরকারের সিন্ডিকেট। এই সিন্ডিকেট আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাসের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। এই চক্রের প্রভাবেই আটকে যায় বঙ্গোভ্যাক্স ভ্যাকসিনের গবেষণা ও বাজারজাতকরণের সম্ভাবনাও।
বৈশাখকে মাথায় রেখে এবার শোরুম সাজিয়েছে বিভিন্ন ফ্যাশন হাউস। ক্রেতারাও এই সুযোগকে কাজে লাগিয়ে সেরে নিচ্ছেন কেনাকাটা। তবে চড়া দামের পাশাপাশি ভ্যাট বাড়ায় অনেকেই কাটছাঁট করছেন ঈদের বাজেটে। শুধু ব্র্যান্ডের দোকান নয়, পোশাকের দাম বেড়েছে ফুটপাতের দোকানগুলোতেও। মেহেরিন অ্যানির প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও ঈদ ঘিরে ফ্যাশন হাউসগুলো ক্রেতাদের পছন্দকে প্রাধান্য দিয়ে সাজিয়েছে তাদের শোরুমগুলো। যেহেতু সামনে ঈদ এবং বৈশাখ দুটো উৎসব, তাই পোশাকও রাখা হয়েছে সেই মোটিফেই। ক্রেতারাও যেন এই সুযোগে কাজে লাগিয়ে একসাথেই সেরে নিচ্ছেন তাদের কেনাকাটা। পোলোগুলো আগের বারের কালেকশন থেকে এবারের কালেকশনগুলো অনেক ভালো আছে। কালারফুল জামা দেখতেছি, সেটা হতে হবে খুব কমফোর্টেবল এবং সুতির মধ্যে। যেহেতু একটু গরম, মানে মিডিয়ামের মধ্যে কোনো জামা নিব নিশ্চয়ই, 3 পিস টাইপের নেওয়ার বেশি ইচ্ছা। বৈশাখ আর ঈদ মানে দুইটা একসাথে মানে করার ইচ্ছাটা আছে, তো এর জন্য আর কি মানে একসাথে আর কি নিয়ে নিব। তবে এবার চড়া দামের পাশাপাশি ভ্যাট বাড়ায় অনেকেই কাটছাঁট করেছেন ঈদের বাজেট। তবে ক্রেতাদের আকৃষ্ট করতে নানা অফারের পাশাপাশি ডিসকাউন্ট রেখেছে অনেক ফ্যাশন হাউস। কোনো জামাই 5-6 হাজারের নিচে মনে হয় পাওয়া যাচ্ছে না। মূল্যের সঙ্গে পছন্দের বিরাট ফারাক। এবারে ঈদে অফার আছে বলতে ব্র্যাক ব্যাংকে 12% ডিসকাউন্ট আছে আর বিকাশে ক্যাশব্যাক আছে। দাম চড়া ফুটপাতের দোকানগুলোতেও, তাই বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। বিক্রেতারা বলছেন পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজার চড়া, তাই কমেছে বিক্রিও। কমানোর কোনো সুযোগ নাই আর কি, যা বলে তাই একদমের মতোই। অন্যবারের থেকে এবার দাম বেশি আছে সব জিনিসেরই, তারপর অনেক কিছু কিনছি দাম বেশির মধ্যে সবগুলো। আমাদের এখানে কম পাচ্ছে আর কি শোরুমের চাইতে, এই জন্য ভালো নিচ্ছে। পরশুদিনকে আমি 5,000 টাকা বেঁচে গেছি, যে জায়গায় বেচমো 20,000-25,000 টাকা। তবে 20 রমজানের পর বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপরে হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বহিষ্কৃতদের অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পদধারী। বরগুনায় খুন হওয়া ধর্ষণ মামলার বাদী মন্টু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াত। সকালে হত্যার শিকার মন্টু দাসের বাড়িতে যান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। ক্ষতিগ্রস্তের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে আশ্বাস দেন সব ধরনের সহায়তার। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। ভোরের আলো ফোটার সাথে সাথেই বরগুনার কালীবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 1 লাখ টাকা অর্থ সহায়তা তুলে দেন মন্টু দাসের পরিবারের হাতে। আমরা 1 লাখ টাকা ওনাকে দিচ্ছি, এই মুহূর্তে ওনাকে দিব। আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা মানে তারা এই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। একই দিনে মন্টু দাসের বাড়িতে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টায় হেলিকপ্টারে করে বরগুনার সার্কিট হাউস মাঠে নামেন তিনি। পরে সেখান থেকে মন্টু দাসের বাড়িতে নিয়ে যান দলীয় নেতৃবৃন্দ। এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান জামায়াতের আমির। একই সঙ্গে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি, আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখি। সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো, এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে 90 দিনের আশ্বাস দেওয়া হয়েছে, এই মামলাটাও যেন 90 দিনের ভিতরেই নিষ্পত্তি হয়। আর যেন পারপিটেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। গত 4 মার্চ 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে 5 মার্চ মামলা করে মেয়েটির বাবা। পরে অভিযুক্ত সৃজিব চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পুলিশ। এরপর 11 মার্চ রাতে ধর্ষণ মামলার বাদী মন্টু দাসকে হত্যা করা হয়। বাড়ির পাশের পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় ৩ আসামির 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দুপুরে মামলায় আসামি সজীব শেখ, রাতুল শেখ ও শাহিদা বেগমকে আনা হয় আদালতে। পরে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে ধর্ষণের দায় স্বীকার করে প্রধান অভিযুক্ত হিটু শেখের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। রমজানের অর্ধেক শেষ হয়ে যাওয়ায় জমজমাট হয়ে উঠেছে প্রসাধনীর বাজার। ক্রেতারা বলছেন আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় নির্ভরযোগ্য প্রসাধনী কিনছেন তারা। এছাড়া বিদেশি পণ্যের দাম বেশি হওয়ায় দেশি পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। আল আমিন তালুকদারের প্রতিবেদন। ঈদ কেবল নতুন পোশাকে নয়, সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর রূপটানে নিজেকে নতুন রূপে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। তাই কসমেটিক্সের দোকানগুলোতে এখন বেড়েছে ক্রেতার ভিড়। ঈদ উপলক্ষে বাজারে সব থেকে বেশি চাহিদা মেহেদি, লিপস্টিক, নেল পলিশ, ফেস পাউডার, লিপ বাম, আইশ্যাডো, আইলাইনার সহ বিভিন্ন পণ্যের। এদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। বিদেশিও তার ভিতর আমরা কেনাকাটা করি, যেহেতু ডলারের দাম অনেকটা বেড়ে গেছে, এর জন্য আমরা দেশীয় প্রোডাক্টের প্রতি আমাদের প্রায়োরিটি সবসময় বেশি থাকে অ্যাজ ইউজুয়াল। মেহেদি, তারপর মেকআপ আর অনেক কিছুই কেনাকাটা করছি। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে আমদানি ব্যয় বেশি হওয়ায় এবছর বিদেশি প্রসাধনীর দাম বাড়তি। এজন্য ক্রেতারা ঝুঁকছেন দেশীয় পণ্যের দিকে। বাইরের গুলো এখন একটু মানে দাম বাড়ার কারণে আর কি এর জন্য একটু কম চলে আর কি। দেশি মাল আর কি এখন আর কি আগের থেকে আর কি মূলত আর কি বেশি চলে। পণ্যের উপরে মোটামুটি চাহিদা ভিত্তিক ভালো খারাপ নেই চলতে আছে। দেশি পণ্য বিদেশি পণ্য সব মিলিয়েই এখানে দোকানে পাওয়া যায়, তবে দেশি পণ্যটা বিদেশি পণ্যের থেকে একটু সস্তা। ঝালকাঠি জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক প্রসাধনীর দোকান রয়েছে, যেখানে ঈদ ঘিরে এবারে বাণিজ্য হবে 20 থেকে 25 কোটি টাকার। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। বছরের পর বছর কর ছাড় নিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার। তাই আগামী বাজেটে ফের কাটছাঁট চাইলে স্টক এক্সচেঞ্জগুলোর উপরে চটলেন এনবিআর চেয়ারম্যান। প্রাক বাজেট আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন আর্থিক খাতের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বললেন, রাজস্ব ছাড় পেলেই কোম্পানির ব্যবসা ভালো হবে, বের হয়ে আসতে হবে এমন চিন্তা থেকে। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। বৈশ্বিক সূচকে দেশের মোট জিডিপিতে পুঁজিবাজারের মূলধনী অবদান 8 থেকে 12%, অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 120%, থাইল্যান্ডে 91%, ভিয়েতনামে 41% আর ইন্দোনেশিয়ায় 44%। বাংলাদেশের কাছাকাছি শ্রীলঙ্কায় 15% ও পাকিস্তানে প্রায় 10%। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলেও 2010-11-তে কেলেঙ্কারির পর নানা অদক্ষতায় গত এক যুগে ঘুরে দাঁড়ায়নি এ খাত। এনবিআর বলছে, ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে বছরে 11,000 কোটি টাকারও বেশি কর ছাড় পায় শেয়ার বাজার, যা কর্পোরেট কর ছাড়ে সর্বোচ্চ। এ অবস্থায় আগামী বাজেটে ক্যাপিটাল গেইন কমানো সহ নানা দাবি নিয়ে প্রাক বাজেটে হাজির হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। দাবি শুনে চটে যান এনবিআর চেয়ারম্যান, বলেন কর ছাড় দিলেও মেলেনি কোনো সুফল। আপনাদের যে দাবিটা, এটা খুবই ইনডিসেন্ট দাবি মনে হচ্ছে। 50 লাখ টাকা পর্যন্ত মাপ, যেখানে লাভই হচ্ছে না, খেয়াল করেন। তাহলে আপনারা মার্কেটটা কাদের জন্য করতে চাচ্ছেন? তার মানে হলো আপনি এখানে একদম অলিগারদের জন্য করতে চাচ্ছেন। তারা এখান থেকে এসে যেভাবে হোক প্রফিট করে নিয়ে যাবে, একটা পয়সা ট্যাক্স দেবে না। সোমবার আগারগাঁও রাজস্ব ভবনে আগামী বাজেটে নিজেদের নানা দাবি নিয়ে আরও হাজির হয় ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব ব্যাংক সহ বেশ কয়েকটি সংগঠন। সব পক্ষের দাবি দেওয়া ঘুরে ফিরে কর ছাড়ের দিকেই। আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স ফর ইন্ডিভিজুয়ালস, আমরা এইটা আপনার কাছে আবেদন রাখবো যে এটাকে 0% আগামী বছরের জন্য করা যায় কিনা। 1-2 বছর একটু ছাড় দেওয়া যায় যে ইন্টারেস্ট মকবের উপরে আপাতত কোনো ট্যাক্স আরোপ করা হবে না। তাহলে স্যার আমার মনে হয় ইন্ডিভিজুয়াল যারা খুব ক্ষতিগ্রস্ত ওদের জন্য কিছুটা সাশ্রয়। এ সময় আগামী বাজেটে প্রভিডেন্ট ফান্ড ও আবগারি শুল্ককে বিবেচনায় রাখা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, গ্রাহকদের সুবিধা রক্ষা ও বাজারে অবদান রাখে এমন কোম্পানি ব্যতীত কেউ ছাড় পাবে না আগামী বাজেটে। কর অব্যাহতি থেকে ধাপে ধাপে পুরোপুরি সরে আসবে সরকার। প্রতিটা জায়গায় একটাই কথা,
ট্যাক্স হলিডে লাগবে, ট্যাক্স এক্সামশন লাগবে, তাইলে হবে, নাহলে হবে না। মানে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই এক্সামশন কালচারের সাথে আর থাকতে চাই না, সোজা কথা। এটা দিয়ে আমাদের তেমন কোনো উন্নতি হয় নাই। গভর্নমেন্ট একটা মানে কর অব্যাহতির সংস্কৃতির লালন করেছে এবং সেটার খেসারত এখন আমরা দিচ্ছি, যে কারণে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কোনোভাবে বাড়তেছে না। আলোচনায় শেয়ারবাজার ধসে ইনভেস্টর কর্পোরেশনকেও দায়ী করেন এনবিআর চেয়ারম্যান, আর বিমা খাতকে দায় দেন গ্রাহক ভোগান্তির। মাজহার মাহবুব, এখন, ঢাকা। তৃতীয় দফায় পিছিয়ে গেল পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 239 জনের জামিনের আদেশ। আগামী 10 এপ্রিল জামিন শুনানির আদেশ ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সোমবার বিকেলে জামিন শুনানির আদেশের জন্য এই দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া। এ সময় বারবার জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত 2 এর চিফ পাবলিক প্রসিকিউটর বলেন, 239 জনের মধ্যে 150 জনের বেশি আসামির একাধিকবার জামিনের আবেদন পড়েছে। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের জামিন চাওয়ায় মামলার নথিপত্র যাচাই বাছাই করতে বেগ পোহাতে হচ্ছে আদালতের। 29 ঘন্টার যাত্রা শেষে নতুন ক্রু নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের ক্যাপসুল। এর ফলে দীর্ঘ 9 মাস পর পৃথিবীতে ফেরার পথ খুলল 2 নভোচারীর। জানা গেছে, গত বছরের জুনে মাত্র 8 দিনের জন্য মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বাজ উইলমোর ও সুনি উইলিয়ামস নামের 2 নভোচারী। পরীক্ষামূলক যে মহাকাশযানে চড়ে তারা পৌঁছেছিলেন, সেটিতে কারিগরি ত্রুটির কারণে 9 মাস ধরে আটকে আছেন মহাকাশে। নতুন যান ও ক্রু পৌঁছানোয় চলতি সপ্তাহেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাদের। শেষ করব শান্তবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে শীর্ষ পুলিশ কর্তাদের বৈঠক। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, বললেন ডক্টর ইউনূস। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। ডিএনএ ছাড়াই ধর্ষণ মামলায় বিচারের সুযোগ, মিথ্যা মামলায় শাস্তির বিধান সহ আইনের অনুমোদন বৃহস্পতিবার। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বিএনপিকে নিয়ে হচ্ছে মিডিয়া ট্রায়াল, অভিযোগ তারেক রহমানের। অস্তিত্ব রক্ষার যুদ্ধ, বললেন ফখরুল। করোনার টিকা আমদানিতে বেক্সিমকোর বিরুদ্ধে 22,000 কোটি টাকা লোপাটের অভিযোগ। সাবেক মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তে দুদক। পিতৃভূমি হবিগঞ্জে ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে জয়ের আশা। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হবে না একটা মাসে। এ ছিল শান্তবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।